দেখো এই মুহূর্তে তোমরা যারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক মানে দ্বাদশ শ্রেণী তোমাদের ভূগোল। এই ভূগোলের থার্ড সেমিস্টারের সম্পূর্ণ তোমরা দেখে না, তোমাদের রয়েছে বি পার্ট। এই বি পার্টের মধ্যে রয়েছে তোমাদের ইউনিট 1 এবং পার্ট 1। তো চলো দেখে নাও যাক বি পার্টে তোমাদের কি রয়েছে, এবং এখান থেকে থাকছে তোমাদের এমসিকিউ সাজেশন উত্তর, মানব ভূগোল, ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মানব ভূগোলের মৌলিক ধারণা বা মৌলিক বিষয়সমূহের মধ্যে তোমাদের রয়েছে দেখো রয়েছে ইউনিট 1 এর মধ্যে রয়েছে জনসংখ্যা বা পপুলেশন। এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় 10 নম্বরে থাকবে। আর বাছাই করা দেখো রয়েছে পার্ট 1 এর কোন কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে কিন্তু গতবারে এই জায়গা থেকে গতবারে কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়েছে মানে বিগত বছরগুলিতে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই রয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছ বিশ্ব জনসংখ্যার বন্টন ও জনঘনত্ব, তারপরে জনসংখ্যার বৃদ্ধির নির্ধারক, জন্মহার ও মৃত্যুর হার, অভিবাসন বা মাইগ্রেশন বা এজ সেক্স রেশিও মানে বয়স লিঙ্গ পিরামিড। তো দেখো প্রথমেই আমি পরপর বলবো, একের পরে আমি বলবো দেখো জনসংখ্যার বৃদ্ধি পরপর এগুলো বলবো। তবে প্রথমেই দেখে নাও বিশ্ব জনসংখ্যার বন্টন এবং ঘনত্ব। এখান থেকে তোমাদের রয়েছে দেখো রয়েছে নাম্বার 1, বিশ্বের সব থেকে জনবহুল দেশ কোনটি? দেখো বিশ্বের সব থেকে কিন্তু জনবহুল দেশ কিন্তু রয়েছে চীন। ঠিক আছে, বিশ্বের সব থেকে জনবহুল দেশ কিন্তু চীন। কিন্তু এটি কিন্তু আমি যেটি বললাম কিন্তু 2018 সাল পর্যন্ত। বিশেষ করে দেখো 2011 সাল যখন বলবে তখন তোমরা কিন্তু চীন করবে। আর বর্তমানে বর্তমানে বলতে পারো 2021 কিংবা 22 কিংবা 23 কিংবা বলতে পারো 24 বা 25। এই যে 2025 সালে দাঁড়িয়ে বিশ্বের জনবহুল দেশ কিন্তু এখন হবে ভারত। ভারত কিন্তু বিশ্বের মধ্যে সব থেকে জনসংখ্যা এখন বর্তমানে বেশি। তোমরা মোবাইলে সার্চ করে দেখতে পারবে 148 কোটি জনসংখ্যা ভারতবর্ষে। ঠিক আছে, তার মানে বিশ্বের সব থেকে জনবহুল দেশ কিন্তু ওই সময় আর 2018 সালের অনুসারে কিন্তু ছিল চীন, কিন্তু বর্তমানে কিন্তু ভারত। ঠিক আছে, চলো এরপরে দেখে দিচ্ছি তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি কি? জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি দেখো রয়েছে পপুলেশন ডেনসিটি, রয়েছে আর টোটাল টোটাল পপুলেশন মানে মোট জনসংখ্যা, আর রয়েছে মোট মোট জমির পরিমাণ, নিচে রয়েছে মোট জমির পরিমাণ। তাহলে কোথায় রয়েছে দেখি তো, দেখো রয়েছে মোট জনসংখ্যা এবং মোট ক্ষেত্রফল মানে মোট জমির পরিমাণ। ঠিক আছে, তার মানে উত্তর এখানে ভাগ করলে তোমাদের হতো ভাগ মানে বাই মানে ভাগ। ঠিক আছে, উত্তর কিন্তু হবে 20 দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড নাম্বার, হ্যাঁ একটু মিস্টেক হয়েছে, এটি থার্ড নাম্বার হবে। তো যাই হোক আমি সেকেন্ড নাম্বার হিসাবে বলছি। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব কত? দেখো 382 জন ভারতবর্ষের জনঘনত্ব, অর্থাৎ তোমাদের 20 দ্য কারেক্ট আনসার। রয়েছে জনঘনত্ব 382 জন। আর যা হবে কিন্তু 2011 সালের আদমশুমারি অনুসারে, তার মানে 2021 সালে হওয়ার কথা ছিল জনসংখ্যার গণনা, কিন্তু করোনার জন্য কিন্তু সেই জনসংখ্যার গণনা করা হয়নি। তাই তোমাদের যা করতে হবে 2011 সালের আদমশুমারি অনুসারে। চলো রয়েছে 3-এ, কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশনের ধারণা কে দেয়? ক্যানন ও স্যান্ডার্স। কোথায় আছে ক্যানন ও স্যান্ডার্স? হ্যাঁ দেখো রয়েছে ক্যানন ক্যানন এবং আরেকজন হচ্ছে ক্যানন ও স্যান্ডার্স। আমি লিখে দিচ্ছি স্যান্ডার্স, ক্যানন ও স্যান্ডার্স। ওকে, দুজন ব্যক্তি ছিল। এরপরে রয়েছে পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ হলো পৃথিবীর সব থেকে বেশি জনসংখ্যা। এরপরে রয়েছে 5-এ, 2011 সালের সেন্সাস অনুসারে মানে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক ঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? উত্তর কিন্তু হবে বিহার। ঠিক আছে, উত্তর কিন্তু হবে বিহার। আর সবথেকে কম জনসংখ্যা কিন্তু অরুণাচল প্রদেশ মাত্র 17 জন। ওকে, আর বিহারে কিন্তু 1102 জন কিন্তু জনঘনত্ব প্রত্যেক বর্গ কিলোমিটারে। ওকে, প্রত্যেক বর্গ কিলোমিটারে। চলো এরপরে রয়েছে 6-এ, 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্য কোনটি? এটি কিন্তু উচ্চ মাধ্যমিকে 2015 সালে দিয়েছিল অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের জনঘনত্ব একটু আগে বললাম প্রত্যেক বর্গ কিলোমিটারে 17 জন। ওকে, তো দেখো আগের কোশ্চেন কিন্তু 2021 সালে দিয়েছে, তার আগের কোশ্চেন 2016 সালে দিয়েছে। সালের কোশ্চেন গুলো অবশ্যই আমি বলে দেবো, এবং এছাড়াও ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের থাকবে। এরপর রয়েছে দেখো তোমাদের ক্লাস 12 এর মধ্যে তোমরা যারা ভূগোল নেবে থার্ড সেমিস্টার, এই থার্ড সেমিস্টারের পিডিএফ নোটস নিতে গেলে একদম নোটসের মতো তোমরা জেরক্স করে তোমরা পড়তে পারবে। সাজেশন উত্তর এমসিকিউ 2026 27 সেশন, এই যে তোমাদের সেপ্টেম্বরে যে পরীক্ষা,
যারা নেবে 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে হবে। 95 টাকা, এখানে কিন্তু 95 টাকা না, এটা মিস্টেক করে করা হয়েছে। তোমাদের কিন্তু 110 টাকা পেমেন্ট করলে কিন্তু তোমরা এই পিডিএফ পেয়ে যাবে। ওকে, 110 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। আর টোটাল তোমরা পেয়ে যাবে প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত বাছাই করা, এবং পরীক্ষা এখান থেকেই প্রশ্ন পাবে। আশা করি এর বাইরে অন্য কোনো প্রশ্ন দেবে না, এর মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষার প্রশ্ন পেয়ে যাবে সাজেশন, এই সাজেশনের মধ্যে থেকেই। 9062386679 এই নাম্বারে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। আর এই নাম্বারে তোমাদের পেমেন্ট করার কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু আমার কাছে বলবে। কিউআর কোড, তোমাদের হোয়াটসঅ্যাপে কিউআর কোড দিয়ে দেবো, কিউআর কোড থেকে তোমরা পেমেন্ট করে দেবে। সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ উত্তর সহ সাজেশন এমসিকিউ যোগাযোগ করবে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে শারীরবৃত্তীয় জনঘনত্ব বা ফিজিওলজিক্যাল ডেনসিটি, শারীরবৃত্তীয় জনঘনত্ব প্রকাশ করায় কিভাবে, দেখো মোট জনসংখ্যা এবং মোট কৃষি জমি, ঠিক আছে, কৃষি জমির পরিমাণ, মানে উপরে থাকবে মোট জনসংখ্যা ভাগ, ভাগ মানে নিচে থাকবে মোট কৃষি জমি, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের 8 কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে কম। দেখো কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে কম, ইউরোপ দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু কম হওয়ার কারণ কিন্তু শিক্ষিত রয়েছে, ঠিক আছে, উচ্চ শিক্ষিত রয়েছে, পরিবেশ কিংবা জনসংখ্যা সম্পর্কে তারা সচেতন, নানা কারণে কিন্তু বিশেষ করে উন্নত দেশগুলো ইউরোপের জনসংখ্যার বৃদ্ধির হার সব থেকে কিন্তু কম। এরপর রয়েছে 9, আর 9 এটি কিন্তু 2020 সালে দিয়েছিল। নিচের কোনটি পৃথিবীর বিরল জনবসতিপূর্ণ অঞ্চল? দেখো আটামাসা, এটা আটামাস হবে না, এটা হবে আটাকামা, ঠিক আছে, আটাকামা মরুভূমি। দেখো এই আটাকামা মরুভূমি হলো কি বলতো, সব থেকে জনবিরল কিন্তু একটি অঞ্চল। এছাড়া তোমরা নিরক্ষীয় অঞ্চলে তোমরা জনবিরল বলতে পারো, কারণ নিরক্ষীয় অঞ্চলে ঘন অরণ্য, প্রত্যেক বর্গ কিলোমিটার একজন লোক বসবাস করে। আর শুষ্ক অঞ্চল বলতে পারো তুন্দ্রা, কিংবা তুন্দ্রা অঞ্চল বলতে পারো তৈগা অঞ্চলও কিছুটা জনসংখ্যা কম, ঘনত্ব কম। তবে আটাকামা মরুভূমি নিরক্ষীয় অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব সব থেকে কম। এরপর রয়েছে এটাকে বলা যায় অতি নিবিড়, ঠিক আছে, এক্সট্রিমলি সরি, অতি বিরল জনবসতিপূর্ণ অঞ্চল, যার জনসংখ্যা প্রত্যেক বর্গ কিলোমিটার একজনের কম। এরপরে সেকেন্ডে রয়েছে, দেখবে তোমাদের সেকেন্ডে রয়েছে জনসংখ্যা বৃদ্ধির নির্ধারক জন্মহার এবং মৃত্যুর হার। দেখো 10-এ রয়েছে অপরিশোধিত জন্মহার, ক্রুয়েট বার্থ রেট, মানে অপরিশোধিত জন্মহার, ক্রুয়েট বার্থ রেট গণনার সূত্র কোনটি? দেখো এটি কিন্তু 2016 সালে দিয়েছে, আমি বলে দিচ্ছি। দেখো এটির উত্তর কিন্তু হবে তোমাদের মোট বছরের মোট জীবিত জন্ম মানে যে সমস্ত জীবিত শিশু জন্মগ্রহণ করেছে, বছরে মোট জীবিত শিশু। আর অন্যদিকে রয়েছে মোট বর্ষব্যাপী জনসংখ্যা, মানে এক বছরের মধ্যে জনসংখ্যা, মানে বলতে পারো মোট বছরে মোট জীবিত শিশুর জন্ম ভাগ মোট বছরের জনসংখ্যা দিয়ে ভাগ করলে যেটা হবে। তারপরে ইন্টু, এখানে কিন্তু একটা কথা মাথায় রাখবে, এখানে কিন্তু ইন্টু রয়েছে 1000। এরপরে তোমাদের রয়েছে 11তে রয়েছে জনসংখ্যার প্রাকৃতিক বৃদ্ধি বা ন্যাচারাল গ্রোথ যে নির্ধারণ করা হয় কিসের দ্বারা? দেখো এটি কিন্তু 2017 সালে দিয়েছে, আগের কোশ্চেনে কিন্তু উত্তর কিন্তু 16 সালে, এটি 17 সালে দিয়েছে। দেখে নিচ্ছি কি আছে, জনসংখ্যার প্রাকৃতিক বৃদ্ধি নির্ধারিত হয় কিসের দ্বারা? জন্ম এবং মৃত্যুর পার্থক্য দ্বারা, জন্মহার এবং মৃত্যুর হারের পার্থক্য দ্বারা, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 12তে রয়েছে জনসংখ্যা পরিবর্তনের মূল উপাদান কয়টি? দেখো জনসংখ্যার পরিবর্তনের মূল উপাদান কিন্তু 3টি, জন্ম, মৃত্যু এবং মাইগ্রেশন বা অভিবাসন, ঠিক আছে, 3টি হবে, জন্ম, মৃত্যু এবং অভিবাসন বা মাইগ্রেশন। এরপরে রয়েছে তোমাদের 13, জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের বিজ্ঞানকে কি বলা হয়? ডেমোগ্রাফি বলা হয়, ঠিক আছে, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 14তে রয়েছে জনসংখ্যার প্রবর্তক তত্ত্বের ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল প্রথম পর্যায়ে কি দেখা যায়? জন্মহার এবং মৃত্যুর হার দুই বেশি দেখা যায়, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার। জন্মহার এবং মৃত্যুর হার দুই কিন্তু উচ্চ হয়, মানে বেশি হয়, 2019 সালে দিয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 15, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলটি, মানে জনসংখ্যার বিবর্তন যে মডেলটি রয়েছে, সেই জনসংখ্যার বিবর্তন মডেলের প্রথম ধারণা কে দেয়? থমসন ও রয়েছে দেখো
নোটেনস্টাইন, এই থমসন এবং নোটেনস্টাইন রয়েছে দেখো 1929 সালে এই যে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলটি ধারণা দেয়। এরপরে রয়েছে 16তে রয়েছে কোন পর্যায়ে জনসংখ্যা বিস্ফোরণ বা পপুলেশন এক্সপ্লোশন ঘটে, মানে জনবিস্ফোরণ মানে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি ঘটে। 2023 সালে দিয়েছিল দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যার বিস্ফোরণ বা জনবিস্ফোরণ ঘটার কারণ হলো জন্মের হার বেশি কিন্তু মৃত্যুর হার কম। আগের কোশ্চেনটি দেখো উত্তর, হ্যাঁ দেখো এটি কিন্তু 2023 সালে দিয়েছিল। এরপরে রয়েছে 17 সালে ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত তথ্যটি প্রকাশিত হয়। দেখো প্রকাশিত কিন্তু 1798 সালে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ম্যালথাস, দেখো আগে, হ্যাঁ এরপরে রয়েছে ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কোন হারে। দেখো ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কিন্তু জ্যামিতিক হারে, ঠিক আছে, জনসংখ্যা বাড়ে কিন্তু জ্যামিতিক হারে। অর্থাৎ কিরকম, দেখো এখানে উত্তরে দিয়েছি একজন বাড়লে তার ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল হলো 16, 16 ডবল 32, 32 এর ডবল কিন্তু 64, এরকম করে কিন্তু জনসংখ্যা কি করে বৃদ্ধি পায়। ঠিক আছে, এটি কিন্তু ম্যালথাসের তথ্য, এটি কিন্তু জ্যামিতিক হারে কিন্তু বৃদ্ধি পায়। এরপরে তোমাদের রয়েছে 3-এ দেখো মাইগ্রেশন, সিলেবাসে দেখবে মাইগ্রেশন বা অভিবাসন রয়েছে। এই অভিবাসন থেকে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন দেখে নাও। কর্মসংস্থানের খোঁজে গ্রাম থেকে শহরে যাওয়া কোন ধরনের অভিবাসন, মানে যারা কাজের জন্য দেখবে গ্রাম থেকে শহরে কিন্তু আসে, কেউ গ্রাম থেকে মুম্বাই, ঠিক আছে, গুজরাটের বড় বড় শহরে, ভাদোদরা, কয়ালি, তারপরে রয়েছে সুরাট, এরকম বড় বড় শহরে যায়। তারপর মহারাষ্ট্রের মুম্বাইতে যায়, ঠিক আছে, দিল্লিতে যায়। মানে গ্রাম থেকে মানুষ বেশিরভাগ লোক কলকাতা, যেমন কলকাতায় আসে, তারা কলকাতা আসে গ্রাম থেকে। তো কর্মসংস্থানের খোঁজে যখন মানুষ গ্রাম থেকে শহরে যায়, তখন সেই অভিবাসন কোন ধরনের অভিবাসন। 2016 সালে দিয়েছে পুল ফ্যাক্টর, ঠিক আছে, পুল ফ্যাক্টর বলা যায়, ঠিক আছে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা মনে রাখবে আকর্ষণ আর বিকর্ষণ বলে দুটি শব্দ রয়েছে। এরপরে রয়েছে তোমাদের 21-এ নিচের কোনটি অভিবাসন আকর্ষণজনিত কারণ। পুল ফ্যাক্টর, এই পুল ফ্যাক্টর কিন্তু আকর্ষণ, ঠিক আছে, আকর্ষণ 2022 সালে দিয়েছে। আকর্ষণ কথার মানে কি, ধরো তোমাদের বাড়ির পাশে কোনো একটি জায়গায় সোনার খনি আবিষ্কার হয়েছে, কোনো জায়গায় সোনার খনি আবিষ্কার হয়েছে কোনো তোমাদের বাড়ির পাশে, তখন পার্শ্ববর্তী অঞ্চল থেকে বা অন্য জায়গা থেকে বা অন্য রাজ্য থেকে বা অন্য শহর বা গ্রাম থেকে তোমাদের এই পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু মানুষ ভিড় করবে, ঠিক আছে, ভিড় করবে। অর্থাৎ এই আকর্ষণের জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে মানুষ যখন ছুটে আসবে, ঠিক আছে, তখন তাকে বলা হয় কি বলতো, পুল ফ্যাক্টর কথার মানে হলো আকর্ষক জনিত বা আকর্ষণ জনিত কারণে যখন মানুষ কোনো একটি অঞ্চলে, খনিজ অঞ্চল হতে পারে, কৃষি জমি, উর্বর কৃষি জমি হতে পারে, এই সমস্ত কারণের জন্য যখন মানুষ ছুটে আসবে ওই অঞ্চলে, তখন তাকে বলা হয় পুল ফ্যাক্টর বা আকর্ষণ জনিত কারণ। ঠিক আছে, এটি কিন্তু রয়েছে উন্নত জীবনযাত্রা এবং কাজের জন্য। তার মানে উত্তর কিন্তু হবে উন্নত জীবনযাত্রা এবং কাজের জন্য, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এ নিচের কোনটি অভিবাসনের বিকর্ষণ জনিত কারণ। বিকর্ষণ মানে কিন্তু পুশ ফ্যাক্টর, পুশ মানে ধাক্কা দেওয়া, মানে ওখানে আর থাকতে পারবে না, এমন প্রবলেম যেখানে পুশ করে দেওয়া হবে, পুশ মানে পুরো ধাক্কা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, তার মানে বিকর্ষণ। এই বিকর্ষণ জনিত কারণের মধ্যে এটি কিন্তু 2017 সালে দিয়েছে। বিকর্ষণ জনিত কারণের মধ্যে মানে পুশ ফ্যাক্টরের কারণগুলোর মধ্যে রয়েছে কি বলতো, অনুন্নত অর্থনীতি। দেখো এখানে রয়েছে অনুন্নত অর্থনীতি রয়েছে, বেকারত্ব রয়েছে, এছাড়া রয়েছে আহ ভূমিকম্প হলে কিংবা কোনো জায়গায় বন্যা হলে কিংবা কোনো জায়গায় খরা হলে, ঠিক আছে, কোনো জায়গায় আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হলে মানুষ সেই স্থান ত্যাগ করে নিরাপদ জায়গায় চলে যায়। অর্থাৎ সেই সেই ভয়ানক জায়গা বা সেই দুর্বিষহ জায়গা বা সেই খারাপ জায়গা থেকে মানুষ যখন অন্য জায়গায় চলে যায়, তখন তাকে বলা হয় বিকর্ষণ, ঠিক আছে, মানে পুশ ফ্যাক্টর। সেই জায়গা থেকে মানুষ যখন অন্য জায়গায় ত্যাগ করে চলে যায়, তখন তাকে বলা হয় পুশ ফ্যাক্টর। এই জন্য দেখো অনুন্নত অর্থনীতি এবং বেকারত্বের কারণ কিন্তু মানুষ সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। ডাইনি অপবাদেও কিন্তু মানুষ গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যায়। এরপরে রয়েছে তোমাদের 23-এ নিজ দেশ নিজ দেশ ছেড়ে অন্য দেশে যখন স্থায়ীভাবে বসবাস করে, তখন তাকে কি বলে। দেখো নিজের দেশ থেকে মানে আমাদের ভারতবর্ষ থেকে যখন মানুষ
আমাদের ভারতবর্ষ থেকে মানুষ যখন আমেরিকা যাবে, তারপরে অস্ট্রেলিয়া যাবে, ইংল্যান্ড যাবে, নরওয়ে যাবে, সুইডেন যাবে, জার্মান যাবে, কিংবা স্পেন যাবে, জাপান যাবে, মানে মানে মুদ্রা কথা হলো আমাদের দেশ থেকে যখন মানুষ অন্য দেশে চলে যাবে এবং সেই দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করবে, তখন তাকে কিন্তু বলা হয় কি বলতো, তখন তাকে বলা হয় ইমিগ্রেশন। ঠিক আছে, আমাদের দেশ থেকে যখন মানুষ বেরিয়ে যাবে, আমাদের দেশ থেকে যখন মানুষ অন্য দেশে বেরিয়ে যাবে এবং সেই দেশে কিন্তু পার্মানেন্ট ভাবে থাকতে শুরু করবে, তখন তাকে বলা হয় এমিগ্রেশন। ঠিক আছে, তখন তাকে বলা হয় এমিগ্রেশন বা উদ্বাসন। মানে উদ্বাস্ত বা উদ্বাসন, উদ্বাস্ত বলতে পারো। ঠিক আছে, বা উৎক্রামণ বলতে পারো। তোমরা শুধু ইংলিশটা পরীক্ষার সময় জানবে, ইংলিশটা দেখে নেবে, ইমিগ্রেশন। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো, এটির আরেকটা ভালো মানে আছে। মানে হলো কি বলতো, মানে প্রব্রজন এবং বহিঃপরিব্রজন, এরকম একটা ব্যাপার রয়েছে। আরো একটা মানে আছে, আমার এই মুহূর্তে মনে নেই। দেখো, তার মানে উত্তর কিন্তু হবে এমিগ্রেশন। আর দেখো, আরেকটা রয়েছে ইমিগ্রেশন। ইমিগ্রেশন কি বলতো, ধরো ইমিগ্রেশন, এই যে আমাদের ইন্ডিয়া যখন পাকিস্তান থেকে কিংবা বাংলাদেশ থেকে কিংবা শ্রীলঙ্কা থেকে কিংবা আফগানিস্তান থেকে, মানে বিভিন্ন দেশ থেকে মানুষ যখন ছুটে আসবে আমাদের দেশে বসবাস করার উদ্দেশ্যে, তখন তাকে বলা হয় ইমিগ্রেশন। আই মনে রাখবে, ইন মনে রাখবা, মানে কোনো দেশে যখন আসবে, আমাদের দেশে যখন আসবে, তখন হবে ইমিগ্রেশন। ঠিক আছে, আর যখন অন্য দেশে চলে যাবে থাকার জন্য, তখন হবে এমিগ্রেশন। চলো, রয়েছে 24-এ, ভারতের অভ্যন্তরীণ অভিবাসন কোন কোন ধারণাটি মহিলাদের সংখ্যা সর্বাধিক। দেখো, 2019 সালে দিয়েছে গ্রাম থেকে গ্রামে। ঠিক আছে, আগের কোশ্চেন অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন, সালে না দিলে হবে কি, এই কোশ্চেনে খুবই গুরুত্বপূর্ণ। তবে ভারতের অভ্যন্তরীণ অভিবাসন, অভ্যন্তরীণ মানে হলো দেশের মধ্যে যখন এক রাজ্য থেকে অন্য রাজ্যে, কিংবা এক শহর থেকে অন্য শহরে, কিংবা এক গ্রাম থেকে অন্য গ্রামে, ঠিক আছে, যখন মানুষ গমন করে, তখন তাকে বলা হয় অভ্যন্তরীণ অভিবাসন। দেখো, তবে আমি বলবো সেই অভ্যন্তরীণ অভিবাসন আহ মানে স্থায়ী হতে পারে, অস্থায়ী হতে পারে, দৈনিক হতে পারে, সাপ্তাহিক হতে পারে, মাসিক হতে পারে। ঠিক আছে, এগুলো দেখো, তবে এই কোশ্চেনটি যেটি রয়েছে, ভারতের অভ্যন্তরীণ অভিবাসনে কোন ধারণাটি মহিলাদের সংখ্যা সর্বাধিক, মানে মহিলারা কোন ধরনের অভিবাসন করে, কোন ধরনের মাইগ্রেশন করে। দেখো, গ্রাম থেকে গ্রামে, বেশিরভাগ মানুষ কিন্তু দেখো গ্রাম থেকে গ্রামে, মানুষ বললে ভুল হবে, মহিলারা দেখো, বিশেষ করে গ্রামে কি করে, এক গ্রামে মহিলাদের কি হলো, এক গ্রাম, তোমার একটি গ্রাম আছে, আর পাশে আরেকটি গ্রাম রয়েছে, এই গ্রামের একটি মেয়ে অন্য গ্রামে বিয়ে হলো। ঠিক আছে, বা এই গ্রামের মহিলাদের এই গ্রামে বিয়ে হলো। তার মানে এক গ্রাম থেকে অন্য গ্রামে পরিব্রাজনের সংখ্যা সব থেকে বেশি হলো মহিলাদের। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের, এই যে লিখে দিয়েছি বিবাহজনিত কারণে। এরপর রয়েছে 25-এ, যাযাবরদের এক স্থান থেকে অন্য স্থানে আর নির্দিষ্ট সময়ে ঋতুভিত্তিক স্থানান্তরকে কি বলে। উচ্চ মাধ্যমিকে 2015-তে দিয়েছিল, আগেরটায় কিন্তু দিয়েছিল, আগেরটায় 19-এ দিয়েছিল। তো 2015 সালে দিয়েছে কি বলতো, ট্রান্সহিউম্যান্স। দেখো, ট্রান্সহিউম্যান্স মানে ঋতুভিত্তিক পরিব্রাজন। এটাকে বলা হয় ঋতুভিত্তিক পরিব্রাজন। পার্বত্য অঞ্চলে বিশেষ করে দেখা যায়। এটি কিন্তু শীত এবং গ্রীষ্মের ব্যাপার রয়েছে, শীত এবং গ্রীষ্মের কিন্তু ব্যাপার রয়েছে, বললে কিন্তু অনেকটা সময় লাগবে। এই ট্রান্সহিউম্যান দেখা যায় হিমাচল প্রদেশে, মনে করো গদ্দি উপজাতির মধ্যে। ঠিক আছে, যারা পশুর দল নিয়ে পাহাড়ে একসময় শীতের সময় নেমে আসে, আর গরমের সময় কি হয় বলতো, পশুর দল নিয়ে উপরে চলে যায়, একে ট্রান্সহিউম্যান্স বলা হয়। এরপরে মেধা পাচার বা ব্রেন ড্রেন মূলত কোন ধরনের প্রব্রজনের ফলাফল, এটি 2020 সালে দিয়েছে। ব্রেন ড্রেন মানে মেধা পাচার কথার মানে হলো কোনো মেধা সম্পূর্ণ কোনো ব্যক্তি, বা ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, ডক্টর হোক, তারপরে শিক্ষক হোক, এই ধরনের উচ্চ সম্পূর্ণ যে সমস্ত পেশাগুলো রয়েছে, অধ্যাপক, এরা কি করে বলতো, অন্য কোনো দেশে ভালো টাকার জন্য, লোভের জন্য, আমি বলবো লোভ, এই লোভের জন্য তারা কি করে আমাদের ভারতবর্ষ থেকে, তারা ভারতবর্ষে পড়াশোনা করলো, ভারতবর্ষে খেলো, ভারতের বিদ্যালয়ে পড়াশোনা করলো, ভারত সরকারের আর্থিক মানে অর্থ নষ্ট করলো, অথচ ভালো অপরচুনিটি পেয়ে তারা কি করলো, কেউ আমেরিকা, কেউ জাপান, কেউ অস্ট্রেলিয়া, কেউ লন্ডন মানে ইংল্যান্ড, কিংবা বলতে পারো কেউ জার্মানি, কেউ সুইজারল্যান্ড, এই সমস্ত নরওয়ে, এই সমস্ত দেশগুলোতে তারা পাড়ি জমায় লোভের জন্য, টাকার জন্য, টাকা টাকা, শুধু টাকা চাই। অথচ আমাদের দেশে
থাকলো, খেলো, পড়াশোনা করলো, ভালো টাকার জন্য, ভালো মাইনের জন্য তারা বিদেশে চলে গেল। অর্থাৎ এই সমস্ত মেধাদের দিয়ে আমাদের দেশে কোনো কাজ হচ্ছে না, কাজ হয় না। তাই ভালো মেধা সম্পন্ন ব্যক্তিরা বিদেশ চলে যায়, এর ফলে আমাদের কিন্তু মেধা পাচার হয়। তার মানে বলা হয়েছে মেধা পাচার মূলত কোন ধরনের পরিব্রাজনের ফলাফল, আন্তর্জাতিক পরিব্রাজনের, আন্তর্জাতিক পরিব্রাজন বলতে পারো, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 27 অভিবাসন সম্পর্কিত মধ্যাকর্ষণ মডেল, গ্র্যাভিটি মডেল এর উদ্ভাবক কে? এর উদ্ভাবক কিন্তু রয়েছে দেখো জিপ্ট, ঠিক আছে। এর উদ্ভাবক ডব্লিউ.জি. জিপ্ট। অর্থাৎ তোমাদের রয়েছে এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। অর্থাৎ অভিবাসন সম্পর্কিত মাধ্যাকর্ষণ মডেল, গ্র্যাভিটি মডেল বলতে গেলে অনেক টাইম লাগবে, ডব্লিউ.জি. জিপ্ট। ওকে, এরপরে কোশ্চেন রয়েছে তোমাদের 28 অভিবাসন সূত্র ল অফ মাইগ্রেশন প্রথম কে প্রদান করেন? ল অফ মাইগ্রেশন রেভেনস্টাইন। রেভেনস্টাইন প্রথম কিন্তু কি করে? ল অফ মাইগ্রেশন প্রথম প্রদান করে রেভেনস্টাইন। এরপরে 29 রয়েছে দেখো কোন স্থানে নতুন জনসংখ্যার আগমন ঘটলে তখন কি তাকে কি বলে? অনুপ্রবেশ। অনুপ্রবেশ বা বহিরাগমন, ঠিক আছে, ইমিগ্রেশন, তাকে ইমিগ্রেশন বলতে পারবে, ঠিক আছে। আমাদের ভারতবর্ষ, এটা আমাদের ইন্ডিয়া, এই ইন্ডিয়ায় যখন বিদেশ থেকে মানে পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে, রোহিঙ্গা এই সমস্ত জনজাতি যখন আমাদের ভারতবর্ষে প্রবেশ করে তখন হয় ইমিগ্রেশন। আর এর ফলে কিন্তু ভারতবর্ষে জনবিস্ফোরণ ঘটছে, ভারতের অর্থনৈতিক, ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপ কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার যে রোহিঙ্গা রয়েছে, শ্রীলঙ্কা থেকে কিছু তামিলরা আমাদের ভারতবর্ষে এসে কিন্তু আমাদের ভারতবর্ষের যে জঙ্গি কিংবা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু বিদেশ থেকে আমাদের ভারতবর্ষে এসে কিন্তু এই সমস্যা তৈরি করে। তাই এটা কিন্তু অনুপ্রবেশ বলা হয় ইমিগ্রেশনকে। এরপরে রয়েছে তোমাদের চারে, মানে চারে রয়েছে দেখবে তোমাদের সিলেবাসে বয়স লিঙ্গ পিরামিড, এই সেক্স পিরামিড রয়েছে দেখো 2011 সালে, যা হবে 2011 সালের আদমশুমারি অনুসারে। দেখো আগেরটা কিন্তু তোমাদের 3-4টি কোশ্চেন দিয়েছি, আর এটি রয়েছে এখান থেকে রয়েছে 30 রয়েছে দেখো বয়স লিঙ্গ পিরামিডের ভূমির অংশ চওড়া এবং শীর্ষভাগ সরু হলে নির্দেশ করে কি? দেখো ভূমিভাগ রয়েছে চওড়া, ভূমিভাগ রয়েছে চওড়া দেখো, আর শীর্ষদেশ পিরামিডের শীর্ষদেশ কি রয়েছে দেখো, শীর্ষদেশ রয়েছে আর সংকীর্ণ, ঠিক আছে। তো এগুলো কি করে বলতো? উচ্চ জন্মহার, দেখো নিচে কিন্তু উচ্চ জন্মহার, বাচ্চাদের সংখ্যা কিন্তু বেশি, 0 থেকে 15 বছরের বাচ্চাদের সংখ্যা কিন্তু বেশি, যতই উপরে উঠবে ততই কিন্তু 60 বছরের উপরের লোক সংখ্যার পরিমাণ খুব কম। তার মানে বয়সলিঙ্গ পিরামিডে ভূমিভাগ, এই দেখো ভূমিভাগ, এটাকে বলে ল্যান্ড। এই ল্যান্ড যেই রয়েছে দেখো, ল্যান্ড ভাগ কি থাকে দেখো, ল্যান্ডের যে পার্ট, এই ল্যান্ড পার্ট রয়েছে চওড়া, চওড়া মানে দেখো বুঝতেই পারছো চওড়া, আর শীর্ষভাগ সংকীর্ণ, এর নির্দেশ করে কিন্তু কি বলতো? উচ্চ জন্মহার, উচ্চ উচ্চ জন্মহার। আর রয়েছে দেখো নিম্ন মৃত্যুহার, নিম্ন মৃত্যুর হার, তার মানে উপরে কিন্তু নিম্ন মৃত্যুর হার, নিম্ন মৃত্যুর হার, ঠিক আছে। ওকে, এরপরে চলো রয়েছে তোমাদের 31 রয়েছে ঘন্টা আকৃতি বা বেল শেপড বয়সলিঙ্গ পিরামিড কোন ধরনের জনসংখ্যাকে নির্দেশ করে? দেখো অনেক সময় ঘন্টা আকৃতি তোমরা বলতে পারো এরকম ঘন্টা, এরকম ঘন্টা আকৃতি বলতে পারো, বা একটু হালকা চড়া বলতে পারো। তো এটি কোন ধরনের পিরামিডকে নির্দেশ করে? দেখো এটি কিন্তু 2016 সালে দিয়েছে, স্থির বা স্থিতিশীল জনসংখ্যা নির্দেশ করে, স্থির বা স্থিতিশীল জনসংখ্যা নির্দেশ করে, বিশেষ করে কানাডার মতো এই দেশে বা উন্নত দেশের জনসংখ্যা বিশেষ করে স্থির বা স্থিতিশীল জনসংখ্যা দেখা যায়। দেখো সেম, তুমি বাচ্চা বলো, 30 বছর, 40 বছর, 50 বছর বলো, প্রায় সেম জনসংখ্যা দেখা যায়। তবে উন্নত দেশে দেখা যায়, বিভিন্ন দেশে দেখা যায় এই ঘন্টা আকৃতি। এরপর রয়েছে একটি উন্নত দেশের বয়সলিঙ্গ পিরামিডের আকৃতি কিরকম হতে পারে? 2017 সালে দিয়েছে সূচিকোণ বা ন্যাসপাতির মতো। দেখো ন্যাসপাতির মতো কিন্তু জনসংখ্যা হতে পারে, একদম ন্যাসপাতি, তোমরা তো জানো ন্যাসপাতি কিরকম হতে পারে, ঠিক আছে। ন্যাসপাতির মতো কিন্তু পিরামিড কিন্তু এরকম এরকম কিন্তু দেখো পিরামিড হয় ন্যাসপাতির মতন। তো এটা কিন্তু উন্নত দেশে এরকম বয়সলিঙ্গ পিরামিড দেখা যায়। মানে বলতে পারো 60 বছরের পরিমাণ বেশি, আর খুব বয়স্কর পরিমাণ দেখো কম, আর বাচ্চাদের পরিমাণও কম। তার মানে বেটার জনসংখ্যা এইসব উন্নত দেশে দেখা যায়। এরপরে রয়েছে দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত এস সেক্স কত? এস সেক্স মানে সেক্স রেশিও কত হতে পারে? 940 জন, ঠিক আছে, 940 জন, অর্থাৎ 1000 জন পুরুষে 940 জন
নারী রয়েছে। ঠিক আছে, দেখবে তোমরা যখন বিয়ে করবে কোনো কিন্তু নারী পাবে না, নারীর সংখ্যা কিন্তু কম, খুবই কম। ঠিক আছে, ভারতবর্ষে নারীর সংখ্যা পরিমাণ কম, হাজারে কিন্তু 60 জন কম। ঠিক আছে, অর্থাৎ নারীর পরিমাণ কম পুরুষের, মেল এটা মেল, এটি ফিমেল, ফিমেলের পরিমাণ দেখো কম। তার মানে যখন তোমরা বিয়ে করতে যাবে তখন কিন্তু মেয়ে কিন্তু পাবে না, মেয়ে কিন্তু একটা চরম সংকট। ঠিক আছে, তাই আমি বলবো যে ভারতবর্ষে তবে সব থেকে নারীর সংখ্যা কিন্তু সব থেকে বেশি কিন্তু কেরালায়। যদি তোমরা বিয়ে করতে যাও কেরালায় যেতে পারো, তবে কেরালায় গেলে কিন্তু মেয়ে পাবে না। ঠিক আছে, এই কেরালায় কিন্তু নারীর পরিমাণ কিন্তু বেশি, মেয়েদের সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। চলো, তবে ভারতবর্ষে রয়েছে 940 জন। দেখো 940 জন, 1000 জন পুরুষে 940 জন। চলো পরের কোশ্চেন, 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সব থেকে বেশি? লিঙ্গ অনুপাত কিন্তু কেরালায়, একটু আগে বললাম কেরালায় সব থেকে বেশি। এরপরে 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতবর্ষের সর্বাপেক্ষা কম লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য কোনটি? হরিয়ানায়। হরিয়ানায় কিন্তু সব থেকে মেয়েদের পরিমাণ কম, হরিয়ানায় কিন্তু বিয়ে করার জন্য মেয়ে পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, যারা হরিয়ানায় বসবাস করে তারা জানে, তার কারণ হরিয়ানায় দেখো মেয়ে হলে তাদের মেয়েরা তো বিভিন্ন হয় অত্যাচারিত হয়, তারা বিভিন্ন ভাবে কিন্তু যে হরিয়ানায় যে সমস্ত মায়েরা বা যে সমস্ত সন্তান হবে, মেয়ে সন্তান অ্যাবর্শন করে কিন্তু তাদের কিন্তু নষ্ট করে দেয়। অর্থাৎ হরিয়ানায় মেয়েদের কিন্তু অন্য চোখে দেখা হয়। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে মানে হরিয়ানার কিন্তু জনসংখ্যা বলতে নারীদের সংখ্যা খুবই কম। অর্থাৎ বলতে পারো 877 জন। ঠিক আছে, 877 জন, কোনো জায়গায় 878 জনও পাবে। ওকে, তো চলো এরপরে রয়েছে তোমাদের 36-এ রয়েছে 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? পশ্চিমবঙ্গের জনঘনত্ব কিন্তু 1028। ঠিক আছে, 1028, 2016 সালে দিয়েছে 1028 কিন্তু। ঠিক আছে, 1028। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে 37, বয়সলিঙ্গ পিরামিড ওয়াই অক্ষ দ্বারা কি দেখানো হয়? দেখো ওয়াই অক্ষ দ্বারা কিন্তু বয়সের অনুক্রমণ বা বয়স শ্রেণী দেখানো হয় ওয়াই অক্ষ দ্বারা। এরকম ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। ঠিক আছে, এ এ কিন্তু বয়সের কি দেখানো হয় বলতো বার গ্রাফের সাহায্যে বা স্তম্ভের সাহায্যে, বলতে পারো বয়সের যে অনুক্রমণ বা লাইন গ্রাফের সাহায্যে। কি করে বলতো? লাইন গ্রাফের সাহায্যে বয়সলিঙ্গ পিরামিড দেখানো হয়। অথবা 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 বলতে পারো যে আহ মানে অনুভূমিক এক ধরনের পিরামিড রয়েছে। ঠিক আছে, অনুভূমিক পিরামিডের সাহায্যে কিন্তু তোমাদের বয়সলিঙ্গ এই পিরামিড কিন্তু দেখানো হয়। তবে ওয়াই এর কথা বলা হয়েছে, তারপরে বয়স অনুক্রমণ বা শ্রেণী করে কিন্তু দেখানো হয়। এখানে রয়েছে দেখো ডান দিকে রয়েছে দেখো মহিলা, আর বাম দিকে রয়েছে দেখো পুরুষ। ঠিক আছে, তো এই পিরামিড মানে বয়সলিঙ্গ পিরামিড কিন্তু দেখানো হয়। এরপরে রয়েছে দেখো একটি দেশের নির্ভরশীলতার অনুপাত, ডিপেন্ডেন্সি রেশিও নির্ণয়ে কোন বয়সের শ্রেণীকে বা দলকে ধরা হয়? 2020 সালে দিয়েছে দেখো 0 থেকে 14 বছর। দেখো 0 থেকে 14 বছর। ঠিক আছে, এবং 60 বছর, 0 থেকে 14 বছর কিংবা এবং 60 বছর। তো ডিপেন্ডেন্সি রেশিও, অর্থাৎ আমি বলতে চাইছি 0 থেকে, দেখো 0 থেকে 14 বছরের যে সমস্ত বাচ্চারা রয়েছে বা তোমাদের ভাই বোন যারা রয়েছে তারা কিন্তু দেখো অন্যের উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ তারা নিজেরা কাজ করতে পারে না, বাবা মায়ের উপরে কিন্তু তারা নির্ভরশীল। এরপরে 60 বছর, তোমাদের বয়স যখন 60 বছর হয়ে যাবে তখন তোমরা কিন্তু তোমাদের ছেলে মেয়ের উপরে নির্ভরশীল থাকবে। তাই বলা হয়েছে ডিপেন্ডেন্সি রেশিও কিন্তু 0 থেকে 14 এবং 60 বছর। এরপরে রয়েছে তোমাদের দেখো 39-এ অর্থনৈতিকভাবে সক্রিয় বা কর্মক্ষম বয়স দল কোনটি? দেখো সক্রিয়, এটা উত্তর কিন্তু হবে কর্মক্ষম বলেছে, মানে কাজ করতে পারে মানে 15 থেকে 59 বছর। অর্থাৎ তোমরা বলতে পারো বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ জনসংখ্যা ভূগোল ও পরিধি। দেখো জনসংখ্যা ভূগোল ও পরিধির মধ্যে রয়েছে 40-এ 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? দেখো ভারতের সাক্ষরতার হার কিন্তু 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কিন্তু 74.04%। অর্থাৎ তোমাদের রয়েছে ইজ দ্য কারেক্ট আনসার, 2018 সালে দিয়েছে। এরপরে রয়েছে 41-এ রয়েছে তোমাদের দেখো 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের সব থেকে বেশি সাক্ষরতার হার কোন রাজ্যে? কেরালা।
কেরালায় কিন্তু সাক্ষরতার হার সব থেকে বেশি 94%। তারপরে ত্রিপুরা রয়েছে, ওইদিকে অসম রয়েছে, এরকম রয়েছে। এরপরে মিজোরাম রয়েছে। এরপরে রয়েছে জনসংখ্যা শূন্য বৃদ্ধি, জিরো পপুলেশন গ্রোথ বলতে কি বোঝায়? দেখো, জন্মহার জন্মহার মৃত্যুহার মানে আমি বলতে দেখো, উত্তর কিন্তু হবে জন্মহার সমান সমান মৃত্যুহার। তার মানে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝায় আমি বলে দিচ্ছি। দেখো, উত্তর কিন্তু বি হবে। উত্তর কিন্তু বি হবে। কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যার বৃদ্ধির হার আদর্শ আদর্শ অবস্থায় স্থির থাকে, অর্থাৎ জন্মহার এবং মৃত্যুহার প্রায় সমান সমান থাকে, তখন তাকে শূন্য জনসংখ্যা বলা হয়। 43, জনসংখ্যার অতিপোষ বা জনাধিক্য, ওভার পপুলেশন মানে জনাধিক্য মানে জনসংখ্যা বেশি কখন ঘটে? দেখো, জনসংখ্যা বেশি তখনই ঘটবে জন্মের হার বেশি কিন্তু মৃত্যুর হার কম। কি বললাম? জন্মের হার বেশি কিন্তু মৃত্যুর হার কম হলে জন বিস্ফোরণ বা অধিক জনসংখ্যা দেখা যাবে। তার মানে বলতে পারো জনসংখ্যা সম্পদের চেয়ে বেশি। ঠিক আছে, যখন তোমার সম্পদ রয়েছে, তোমার দেশে যা সম্পদ রয়েছে তার থেকে যখন জনসংখ্যা বেশি হবে, তখন তাকে ওভার পপুলেশন বা জনাধিক্য বলা হয়। এরপরে 41-এ রয়েছে জনস্বল্পতা, আন্ডার পপুলেশন মানে জনসংখ্যা কম কখন দেখা যায়? দেখো, আগের কোশ্চেনের উত্তর কিন্তু হবে আগের কোশ্চেনের উত্তর মানে তোমার যা সম্পদ রয়েছে সম্পদ থেকে কিন্তু জনসংখ্যার পরিমাণ বেশি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, ঠিক আছে, এরকম কতগুলো দেশ রয়েছে, আফ্রিকার কিছু দেশ রয়েছে যা সম্পদ তার থেকে জনসংখ্যা বেশি, তাই তাকে বলা হয় ওভার পপুলেশন। আর আন্ডার পপুলেশন কি বলতো? সম্পদের চেয়ে জনসংখ্যা কম, তখন তাকে বলা হয় আন্ডার পপুলেশন। যেমন অস্ট্রেলিয়া, বলতে পারো অস্ট্রেলিয়া, বলতে পারো রাশিয়া। তার মানে উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 45-এ রয়েছে 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের সর্বনিম্ন সাক্ষরতার হার কোন রাজ্যে? সর্বনিম্ন সাক্ষরতার হার কিন্তু রয়েছে বিহারে। বিহারের কিন্তু সাক্ষরতার হার সব থেকে কম, 61.8%। এরপরে রয়েছে 46-এ ভারতের 2011 সালের আদমশুমারিতে কততম জাতীয় আদমশুমারি ছিল? 15তম, অর্থাৎ 15 বার কিন্তু জনসংখ্যা গণনা করা হয়েছে। মানে 10 বছর পর পর কিন্তু ভারতের জনগণ সংখ্যা গণনা করা হয়। তবে 2011 সালের পরে ভারতবর্ষে কিন্তু এখনো জনসংখ্যা গণনা করা হয়নি। 2021 সালে হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জন্য সেই জনসংখ্যা গণনা করা হয়নি। এরপরে রয়েছে 47-এ পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটি? দেখো, পশ্চিমবঙ্গের সব থেকে সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা হলো উত্তর 24 পরগনা। প্রচুর পরিমাণে বাংলাদেশি, প্রচুর পরিমাণে রোহিঙ্গা যারা উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর আর নদিয়ায় কিছু রয়েছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে পূর্ববঙ্গ থেকে প্রচুর পরিমাণে শরণার্থী তারা ইমিগ্রেশন হিসেবে আমাদের ভারতবর্ষে এসে জনসংখ্যাকে বাড়িয়ে দিয়েছে। তার মধ্যে বলা যায় সব থেকে উত্তর 24 পরগনায় জনসংখ্যার পরিমাণ সব থেকে মানে জেলা ভিত্তিক হিসাবে বেশি। এরপরে 48-এ রয়েছে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা কোনটি? সর্বনিম্ন বলেছে, উত্তর কিন্তু হবে পুরুলিয়া। পুরুলিয়া এটি কিন্তু রয়েছে 2011 সালে কিন্তু 11 সালের অনুসারে। ঠিক আছে, এটি কিন্তু উচ্চ মাধ্যমিকে 2017 সালে এসেছিল। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 49 তথা শেষ কোয়েশ্চেন। পৃথিবীর সর্বমোট জনসংখ্যা কত শতাংশ ভারতে বসবাস করে? দেখো, ভারতে বসবাস করে কিন্তু 17.50%। 17.50%, অর্থাৎ 100 জন মানুষের মধ্যে আমাদের ভারতবর্ষে, পৃথিবীর, এটা হোল ওয়ার্ল্ড। দেখো, হোল ওয়ার্ল্ড, দেখো হোল ওয়ার্ল্ডের মধ্যে, এই হোল ওয়ার্ল্ডের মধ্যে মানে সারা বিশ্বের মধ্যে 100 জনের মধ্যে ভারতবর্ষে 17.5 জন লোক কিন্তু বসবাস করে। বুঝতেই পারছো, মানে ভারতবর্ষ বর্তমানে জনসংখ্যার দিক দিয়ে নাম্বার 1-এ রয়েছে, চীনকে ছাড়িয়ে গেছে। ঠিক আছে, জনসংখ্যা কন্ট্রোল করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি বাবা মায়ের 1 থেকে 2 জন সন্তান নিতে হবে। ঠিক আছে, তবেই ভারতবর্ষের জনসংখ্যা কন্ট্রোলে আসবে। না হলে ভারতবর্ষে খাদ্যের সমস্যা দেখা যাবে, ভারতবর্ষে শিক্ষার সমস্যা দেখা যাবে, ভারতবর্ষে দূষণের সমস্যা দেখা যাবে। হ্যাঁ, বিভিন্ন সমস্যা কিন্তু পরিবেশ দূষণের সমস্যা দেখা যাবে। তাই প্রত্যেকটি মানে ভারত সরকারের বর্তমানে কিন্তু উচিত সন্তান কিন্তু 1 থেকে 2 জন নেওয়া,
উচিত, সেই কিন্তু নিয়ম কিন্তু পালন করা উচিত। না হলে কিন্তু ভারতবর্ষে অদূর ভবিষ্যতে দুর্বিষহ, তারপরে বিভিন্ন সমস্যায় জর্জরিত হবে। তাই সরকার ১ থেকে ২ টি সন্তান নেওয়া কিন্তু প্রত্যেকটি মানুষের কিন্তু কাম্য। তবে আইন করে হোক আর শিক্ষিত করে হোক, মানুষকে বুঝিয়ে অবশ্যই ১ থেকে ২ টি সন্তান নেওয়ার জন্য তাদের আবেদন করতে হবে। ঠিক আছে? তো তোমাদের এই কোশ্চেন গুলো ছিল। আর তোমরা যারা বিশেষ করে ২৬ সালের সেপ্টেম্বরে যারা পরীক্ষা দেবে ২৬-২৭-এ, তোমরা অবশ্যই জানাবে। থার্ড সেমিস্টার ভূগোল পিডিএফ তোমরা পাবে, ডাউনলোড করতে পারবে, জেরক্স করতে পারবে। ডাউনলোড করতে পারবে মানে কি, তোমাদের তোমাদের একদম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। একদম হোয়াটসঅ্যাপে, এই যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তবে এই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে 9062386679। এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। তবে ১১৫ টাকা বলে ফেলেছি, ১০ টাকা বলে ফেলেছিলাম। তো ১১৫ টাকা দেওয়ার কথা, কিন্তু তোমরা ১১০ টাকা যেহেতু বলে ফেলেছি, তো ১১০ টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তার কারণ অনেক কষ্ট করে, অনেক দিন পরিশ্রম করে কিন্তু তোমাদের এই পিডিএফ তৈরি করেছি। কারণ তোমরা মাত্র ১১০ টাকায় তোমরা এই পিডিএফ পেয়ে যাবে। যারা নেবে অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেকেন্ড নাম্বারটি পেমেন্ট করার নাম্বার। ঠিক আছে? এরকম তোমরা পিডিএফ পেয়ে যাবে। যারা নেবে অবশ্যই আমাকে জানাবে। আর পরপর তোমাদের ভিডিও এইভাবে দিতে থাকবো। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। পরের ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই যুক্ত থাকো। থ্যাংক ইউ।